দরজাটা এক চুল খুলতেই আমি টর্চের আলো সোজা সেই মুখে ফেললাম। আর ঠিক তখনই সব কিছু স্পষ্ট হয়ে গেল। ওর চোখ, নাক, চোয়াল সবই হৃদের মতো, কিন্তু ওই হাসিটা ছিল না, ওই উষ্ণতা ছিল না। মানুষের চোখে যেমন ভয় থাকে, ভালোবাসা থাকে, অপরাধবোধ থাকে, তার একটাও ছিল না। শুধু ছিল একটা ঠান্ডা খা খা করা খিদে, যেন বহুদিনের পুরনো ক্ষুধা এখন আমার গলা পর্যন্ত উঠে এসেছে। রুদ্র, আমি কাপা গলায় নামটা বলে ফেললাম। ওর ঠোঁটে একটু হাসি ফুটলো। অবশেষে ও ফিসফিস করে বলল, অবশেষে কেউ ঠিক নামটা বলল। আমি পিছিয়ে গেলাম। হাতের ফোনটা এত জোরে চেপেছিলাম যে আঙ্গুল সাদা হয়ে গেছে। ওপাশে সুচিত্রার গলা কাঁপছে। নীলা, শুনতে পাচ্ছ? দরজা আর খুলো না, ওকে আটকে রাখো, আমি এসেছি। এটা সত্যি। আমার গলা ভেঙে গেল। রুদ্র বেঁচে আছে? ছিল, সে ছোট করে বলল। আমার বাবা মা ওকে মরে গেছে বলছিল, আসলে ওকে লুকিয়ে রেখেছিল। তারপর যখন ও ফিরে এলো তখন থেকে পুরো বাড়ি নষ্ট হতে শুরু করে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তাহলে হৃদ? ও আবার সেই ঠান্ডা হাসি হাসলো। হৃদকে আমি কোথাও আটকে রেখেছি। ওর গাড়ি এখন বাড়ির বাহিরে। সে বাঁচতে চাইলে অনেক আগেই বেরিয়ে আসতো। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে জোরে কাচে ধাক্কা লাগলো। নীলা, দরজা খুলো। বেশে এলো হৃদের কণ্ঠ। আমি চমকে উঠলাম। এক মুহূর্তের জন্য সব থেমে গেল, কারণ বাহিরে যে ডাকছে সেই কণ্ঠে ছিল হৃদের চিরচেনা ঘাবড়ে যাওয়া ক্লান্তি আর ভেতরে একটা ভাঙা আরতি। আমি দরজার ফাঁক দিয়ে তাকালাম। বাহিরের অন্ধকার একটা ছায়া কাঁপছে। সে মাটিতে প্রায় বসে পড়েছে, মুখে আঘাতের দাগ। হৃদ, আমি হাঁপাতে হাঁপাতে বললাম। ও বাইরে থেকে আবার বলল, দরজা খোলো নীলা, আমি ঠিক আছি। ভেতরের মানুষটা তখন হেসে উঠল, খুব ধীরে, খুব সন্তুষ্ট হয়ে। দেখছো, এখন বুঝছো আমি কতদিন ধরে ওর জায়গায় ছিলাম? আমার মাথা ঘুরে উঠল। সব কিছু তখন একসাথে জোড়া লাগতে লাগলো। যে মানুষটা আমার সামনে এতক্ষণ ছিল সে হৃদ না, যে হৃদ বাহিরে দাঁড়িয়ে ছিল সেই আসল হৃদ। আর এই রুদ্র, সে আমার শাশুড়ির পাঠানো চকলেটকে দুর্বল হয়েছে, কিন্তু এখনো বিপজ্জনক। আমি ফোনটা কানে চেপে বললাম, আপনি কোথায়? সুচিত্রার গলা এবার পরিষ্কার, ধীর। আমি গেটের কাছে, পুলিশও এসেছে। নীলা, ওকে আরেকটু আটকাও। পুলিশ? আমি অবাক হয়ে তাকালাম। কিছু দূরে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। তখনই বুঝলাম সুচিত্রা শুধু ফোন করেনি, সে অনেক আগেই সাহায্য ডেকেছিল। চকলেটও সে অন্য কারণে পাঠায়নি। সে জানতো রুদ্র আবার ফিরে এসেছে। সে জানতো এই বাড়িতে যে আছে সে হৃদ না। তাই সে আমাকে টেনে সময় কিনে নিয়েছিল রুদ্রকে ঘুম পাড়িয়ে রাখার জন্য সেই মিষ্টির ফাঁদ। রুদ্র দরজার বাহিরে এক পা এগিয়ে এলো। ওর চোখে রাগ জ্বলে উঠল। তুমি মাকে বলেছ আমি বাঁচতে চেয়েছি? আমি শক্ত গলায় বললাম। ওর মুখটা কঠিন হয়ে গেল। তুমি সব নষ্ট করে দিলে নীলা। না, আমি এবার চিৎকার করে উঠলাম, তুমি নষ্ট করেছো। ও এক ঝটকায় দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। কিন্তু ঠিক তখন আমি টর্চের লাইটটা ওর মুখের সামনে ঠেলে ধরলাম, আর অন্য হাতে দরজাটা ঠেলে বন্ধ করার চেষ্টা করলাম। রুদ্র একটু টাল খেলো। চকলেটের ওষুধটা কাজ করছে। শরীর দুর্বল, কিন্তু ওর চোখে এখনো পাগলামি টের পাচ্ছি। বাইরে থেকে আবার হৃদের কণ্ঠ, নীলা সাবধানে। আমি আবার আরেকটু তার দিকে তাকালাম। এবার স্পষ্ট দেখলাম হৃদ কাঁধে আঘাত নিয়ে দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, মুখে রক্তের দাগ, কিন্তু সেই আসল মানুষটা বাহিরে, আর ভেতরেরটা একটা চুরি করা জীবন। তখনই সুচিত্রা ছুটে এসে গেটের ভেতরে ঢুকে পড়ল। তার চোখে জল, মুখে ভয়, কিন্তু পা থেমে নেই। সে আমার দিকে তাকিয়ে এক সেকেন্ডে সব বুঝে ফেলল। রুদ্র, সে ফিসফিস করলো। ভেতরের মানুষটা মাকে দেখে মুখ ঘুরিয়ে ফেললো। তুমি শেষমেশ পুলিশ নিয়ে এলে? সুচিত্রা কাঁদতে কাঁদতে বলল, আমি তোকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তুই কারো জীবন বাঁচতে দিলি না। রুদ্র হেসে উঠল। বাঁচাতে? তুমি আমাকে মরে গেছো বলে ফেলে দিয়েছিলে। না, সুচিত্রা কাপা গলায় বলল, আমি তোকে লুকিয়েছিলাম, কারণ তুই তখন বিপজ্জনক ছিলি। তুই ছোটবেলা থেকে হৃদের জীবন, হৃদকে সব কিছু কেড়ে নিতে চাইতিস। তোর চিকিৎসা হয়েছিল, তুই ফিরেছিলি। আমি ভেবেছিলাম ঠিক হয়ে গেছিস, কিন্তু তুই আবার সব শুরু করেছিস। এতটুকু শুনেই হৃদের চোখে বেদনা ফুটে উঠল। সে একটা ভাঙা স্বরে বলল, মা, তুমি আমাকে কিছুই বলনি। সুচিত্রা ছেলেকে দেখে সেদ্ধ হয়ে গেল। আমি বলতে পারিনি, তোমাদের দুজনের একসঙ্গে হারানোর ভয় ছিল। আমি তখন সবটা বুঝে ফেলেছি। রুদ্র ছোটবেলা থেকে হৃদের ছায়ায় বাঁচত না। ও চেয়েছিল হৃদের জায়গা, নাম, ঘর, স্ত্রী, সব কিছু। বহু বছর আগে পরিবার ওকে গোপনে সরিয়ে দিয়েছিল। ও পালিয়ে গিয়ে আবার ফিরে আসে, আর ঠিক সেই রাতে যেদিন হৃদ শহরের বাইরে ছিল, ও তাকে অচেতন করে আটকে রেখে তার জায়গায় ঢুকে পড়ে। তারপর থেকে আমার ঘরে, আমার জীবনে হৃদের মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আর আমাকে পাঠানো চকলেট? সুচিত্রা চোখ নামিয়ে বলল, আমি জানতাম রুদ্র লুবি, তাই সেডেটিভ মেশিনে পাঠিয়েছিলাম। ভেবেছিলাম তুই খাবি না, কিন্তু ও খাবে। ও ঘুমিয়ে পড়লে আমি আসল হৃদকে নিয়ে পালাতে পারবো। আমি নিঃশ্বাস ফেললাম। সব প্রশ্নের উত্তর তখন একে একে খুলে যাচ্ছে। রুদ্র দরজা ভেঙে বেরিয়ে আসতে চেষ্টা করলো,
কিন্তু ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে ওকে ঘিরে ফেললো। দস্তাদস্তি হলো, ও চিৎকার করলো, গালাগালি দিল, আবার হৃদের নাম নিয়ে কাঁদতে লাগলো। কখনো ভাইকে ডাকছে, কখনো মাকে, কখনো আমাকে, কিন্তু এবার আর কেউ তাকে বিশ্বাস করলো না। শেষমেশ হাতকড়া পরানো হলো। ও বেরিয়ে যাওয়ার আগে একবার আমার দিকে তাকালো, চোখে তখন অস্বাভাবিক শূন্যতা। আমি তো শুধু নিজেরটা চেয়েছিলাম। আমি সরাসরি ওর দিকে তাকিয়ে বললাম, অন্যের জীবন চুরি করে কিছুই নিজের হয় না। ও কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে হেসে উঠল, কিন্তু সেই হাসি আর ভয় দেখালো না, কারণ ওর গল্প শেষ হয়ে গেছে। পুলিশ ওকে নিয়ে চলে গেল। তারপর হৃদ আমার সামনে এসে দাঁড়ালো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, তার দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম। ওর কাঁধ কেঁপে উঠলো। এতক্ষণ শক্ত থাকা মানুষটা আমার কাঁধে মুখ লুকিয়ে হঠাৎ ছোট হয়ে গেল। আমি দুঃখিত, সে ভাঙা গলায় বলল। আমি তোমাকে কিছুই বলিনি। মায়ের কথায়, পরিবারের কথায় সব লুকিয়ে গেছি। ও ফিরে এসেছিল জানতাম, কিন্তু ভাবিনি এত দূর যাবে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, এখন আর কোনো লুকোছুপি চলবে না রিত। তোমার পরিবার, তোমার মা, তুমি সবাইকে সত্যি বলতে হবে। আমাকে আর কারো ছায়ায় বাঁচতে হবে না। সে মাথা নেড়ে দিল। প্রথমবার তার চোখে সত্যি অনুতাপ দেখলাম। সেই রাতে রিত হাসপাতালে গেল। আঘাত ছিল, কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিল। রোদ্রে রাখা ঔষধ আর জখম তাকে দুর্বল করে দিয়েছিল, তবে প্রাণঘাতী কিছু হয়নি। পুলিশ সব কিছু উদ্ধার করলো, পুরনো নথি, লুকোনো ফাইল, এমনকি শৈশবের ডিএনএ রিপোর্টও। তাতে স্পষ্ট লেখা, হৃদ আর রুদ্র যমজ, কিন্তু এক সময় পরিবার রুদ্রকে আলাদা করে রেখেছিল। তারপর থেকে তাদের জীবনে এই অন্ধকার শুরু। পরদিন সকালে আমি বাড়ির টেবিলে বসে সেই কালো চকলেটের বক্সটা দেখছিলাম। এখন আর তাতে কোনো মায়া নেই, শুধু ফাঁদ। আমি বক্সটা খুলে ভেতরের খালি কাপগুলো বের করে নিলাম, তারপর সবটা ডাস্টবিনে ফেলে দিলাম। সুচিত্রা দরজার পাশে দাঁড়িয়েছিল, তার মুখে ক্লান্তি, চোখে দীর্ঘ পাপের ভার। আমার ক্ষমা চাইতে দেরি হয়ে গেছে, সে বলল। আমি তাকে শান্তভাবে বললাম, হ্যাঁ, কিন্তু সত্যিটা বলার জন্য আজও দেরি হয়নি। সে মাথা নুয়ে ফেলল। কয়েক সপ্তাহ পরে হৃদ পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল, কিন্তু আগের মতো আর কিছুই ছিল না। আমরা দুজনে বুঝে গিয়েছিলাম ভালোবাসার মধ্যে লুকোনো নিয়ন্ত্রণ কতটা ভয়ঙ্কর হতে পারে। আর সেদিন সে আমার দিকে তাকিয়ে বলল, এবার থেকে কোনো গোপন কথা নয়। আমি শুধু মাথা নাড়লাম, কারণ এই গল্পের শেষে আমি শুধু একটা জিনিসই শিখেছি, মিষ্টি জিনিস সবসময় নিরাপদ হয় না। কখনো কখনো সবচেয়ে মধুর উপহারই সবচেয়ে বড় ফাঁদ হয়ে আসে, এবং সেই ফাঁদ থেকে বাঁচতে হলে প্রথমে সত্যিটা চিনতে হয়, জানতে হয়। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা ছিল গল্পের শেষ অংশ। আর এরকম গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।